আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে ফার্মাটের নীতি থেকে আলোর প্রতিফলনের সূত্র কিভাবে প্রতিপাদন করা যায়। ফার্মাটের নীতি থেকে আলোর প্রতিফলন সূত্র। এখন আমরা এর আগের ক্লাসে আলোক পথ কী জিনিস এবং ফার্মাটের নীতি কী জিনিস এই পুরো জিনিসগুলো ডিটেলসে ব্যাখ্যা করছি। সো এই ক্লাস করার আগে অবশ্যই ওইটা দেখে আসতে হবে। আচ্ছা, তাও আমি এখানে একটু ধারণা দিব, যদি ভুলে যান আমি মনে করে দিব, সমস্যা নাই। ধরা যাক এখানে কি প্রতিপাদন করতে হবে আমাদের? আলোর প্রতিফলনের সূত্র। এখন আলোর প্রতিফলনের যে মেইন সূত্র সেটা কি ছিল মনে আছে আমাদের? আপতন কোণ ইকুয়ালস টু কি হইতো? প্রতিফলন কোণ, তাই না? আপতন কোণ ইকুয়ালস টু কি? প্রতিফলন কোণ। আমরা একটা, এটা হচ্ছে আমাদের একটা আয়না, এটা একটা আয়না নিলাম, এটা একটা আয়না নিলাম। এখানের উপরে কোনো একটা বিন্দু হইল এ বিন্দু, এটাকে নাম দিলাম এ বিন্দু। এখানে কোনো একটা পয়েন্ট আছে বি বিন্দু। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা আলো এখান থেকে আসবে, এসে সে এই যে আয়নাটা, এই আয়নার একটা নাম দিয়ে দিলাম আমরা এম এম প্রাইম। আয়নাটাকে আর একটু লম্বা করে দিই আমরা। আয়নাটার নাম হচ্ছে এম এম প্রাইম, ঠিক আছে? এম ও এম প্রাইম দিয়ে দিলাম, সমস্যা নেই। এখানে কোনো একটা পয়েন্ট হচ্ছে এম ও এম প্রাইম। তাহলে আয়নাটা কি? এম ও এম প্রাইম হচ্ছে একটা আয়না, প্রতিফলক পৃষ্ঠ। রেকর্ড হচ্ছে কিনা? ইয়েস, ওকে। এখন বিষয় হইল যে এ বিন্দু থেকে একটা আলো আয়নাতে টাচ করে বিতে যাইতে হবে। এখন আমাদেরকে ফার্মার সাহেব কি বলছেন? ফার্মার বলছেন যে ওকে, তোমার এ বিন্দু থেকে বি বিন্দুতে তো আলোকে যাইতে হবে, তো সে এমন রাস্তায় যাবে যে রাস্তায় গেলে তার সময় কি লাগে? কম লাগে, যে রাস্তায় তার সময়টা কম লাগে। ওকে, এই ক্ষেত্রে কম সময়ের যে মডিফিকেশন বা মডিফাইড যে ভার্সন, তার অরিজিনাল ভার্সনটা এই ক্ষেত্রে খাটে। ওকে, এই জন্য আমরা ওইটা ব্যবহার করতেছি। তো কি বললাম? তাহলে এ থেকে বিতে এমন রাস্তায় যাবে যেই রাস্তায় তার সময় কম লাগে। এখন এরকম পসিবল রাস্তা কি কি হইতে পারে? তো একটা পসিবল রাস্তা হইতে পারে যে সে এখান থেকে এইখানে গেল, যাওয়ার পরে এখান থেকে কোথায় চলে গেল? এই যে এখানে। একটা হইলো রাস্তা নাম্বার 1। আবার কি হইতে পারে? সে বলতে পারে যে না, আমি এখান থেকে এখানে চলে যাব, এখান থেকে তারপরে সোজা এই বিন্দুতে উঠে যাব। তাহলে এটা হচ্ছে রাস্তা নাম্বার 2। আবার বললো যে না, আমি এইদিকে না গিয়া আমি এরকম কাছে কোনো একটা বিন্দুতে পড়বো, পরে এখান থেকে লাফ দিয়ে এখানে চলে যাব। তাহলে এটা হইলো রাস্তা নাম্বার 3। আরেকটা রাস্তা কি হইতে পারে? আরেকটা রাস্তা হইতে পারে যে না, আমি সেন্টার থেকে ডান দিকে সরে এইখানে কোনো একটা বিন্দুতে পড়বো, পরে এখান থেকে তারপরে এইদিকে উঠে যাব। এরকম অসংখ্য রাস্তা হইতে পারে না? এ থেকে বিতে পৌঁছানোর জন্য অসংখ্য রাস্তা হইতে পারে, কিন্তু ফার্মাটের নীতি অনুযায়ী এমন রাস্তায় আলো যাবে যেই রাস্তায় আলোর ট্রাভেল করতে সময় কম লাগবে। ওকে, এখন আমরা তো জানি না যে কোন রাস্তায় গেলে সময় কম লাগবে। আমরা থিওরির সাহায্যে প্রমাণ করে ফেলবো যে ফার্মাটের নীতি অনুযায়ী প্রমাণ করব যে কোন রাস্তায় গেলে আসলে তাকে সময় কম লাগবে, বা সে আসলে কোন রাস্তায় যাবে। ওকে, আসলেই সে কোন রাস্তায় যাবে। তার জন্য আমরা কি করব দেখেন, আমরা কি ব্যবস্থা গ্রহণ করব? ব্যবস্থা হইল, আমরা ধরে নিব যে আলো কোন জায়গায় পড়বে, কোনো একটা জায়গায় তো সেইখানে এসে টাচ করতে হবে এই আয়নাকে, তাই না? এই যে এম ও এম প্রাইম যে আয়না, সেটাকে তো টাচ করতে হবে। তো আমরা জানি না সে কোথায় টাচ করবে। আমরা ধরে নিলাম যে আরবিটারি একটা পয়েন্ট ও বিন্দুতে সে টাচ করবে। আমরা ধরে নিচ্ছি এটা, আমরা ধরে নিচ্ছি যে এ থেকে কোথায় সে আসবে? ও বিন্দুতে আসবে। আসার পরে সে যাবে কোথায়? বি বিন্দুতে, সে সোজা চলে যাবে। এটা আমরা ধরে নিছি। এখন ও বিন্দুটা কোথায় হইতে পারে? ও বিন্দুটা কি মাঝখানে হবে, নাকি ডান দিকে হবে, নাকি বাম দিকে হবে, সেটা তো আমরা জানি না। তার জন্য আমরা কি করব? এ থেকে এই যে খাড়া নিচের দিকে একটা লম্ব টানবো, এই বিন্দুর নাম দিব সি। বি থেকে খাড়া নিচের দিকে একটা লম্ব টানবো, এই বিন্দুর নাম দিব হচ্ছে ডি। বোঝা গেল? এ থেকে লম্ব টানছি সি, বি থেকে লম্ব টানছি আরেকটা ডি। এখন সি থেকে ডি এর যে দূরত্ব সেটাকে আমরা ধরে নিচ্ছি এল। সি থেকে ডি এর যে দূরত্ব সেটাকে আমরা কি ধরে নিচ্ছি? এল, স্মল এল। আচ্ছা, আরেকটা কথা, এ এবং বি কিন্তু স্থির বিন্দু, এগুলাকে নাড়াচাড়া করানো যাবে না। আলো এখান থেকে এখানেই যাইতে হবে। এ বিন্দুকে ডানে সরানো যাবে না, বি বিন্দুকে ডানে বামে সরানো যাবে না, ফিক্স পয়েন্ট এগুলো। ওকে, এখন এই পুরা দৈর্ঘ্যটা হচ্ছে এল। এখন ও বিন্দুটা তো এল এর মাঝে কোথাও হবে, তাই না? ও বিন্দুটা তো এল এর মাঝে কোথাও হবে। এখন ও বিন্দুটা কোন অবস্থানে আছে এটাকে ফিক্স করার জন্য আমরা একটা চলক ধরে নিলাম যে এইখান থেকে এই যে এতটুকু, এটার মান হচ্ছে এক্স। সি থেকে ও এর মান কত ধরে নিছি আমরা? এক্স। এক্স এর মান যদি 0 বের হয় তাহলে আমরা বুঝে যাব যে আলো এখান থেকে এখানে পড়বে, তারপরে এখান থেকে এখানে যাবে। এক্স
এক্স এর মান যদি এল হয় তার মানে আমরা বুঝে যাবো যে ও বিন্দুটা কোথায় আছে, এই যে এখানে আছে, তার মানে আলো এখানে পড়ছে, পড়ে তারপরে এখানে গেছে। এক্স এর মান যদি L/2 হয় তার মানে বুঝে যাবো যে আমরা মধ্যবিন্দুতে ঠিক মাঝখানে এসে পড়বে, পরে এখান থেকে এদিকে যাবে। ক্লিয়ার কিনা? তাহলে আমরা কার উপরে দিয়ে দিলাম পুরো ব্যাপারটাকে, এক্স এর উপরে, যে এই বিন্দুতে আসবে, এখানে আসলে তো আমরা পুরো রাস্তাটা বুঝে যাবো যে কোন দিকে যাচ্ছে। ঠিক আছে, এই ব্যাপারগুলোকে আমরা এখানে মধ্যে লিখছি, খেয়াল করে। আরেকটা কথা হচ্ছে আমরা এখানে একটা অভিলম্ব আঁকবো, ও বিন্দুতে একটা অভিলম্ব আঁকবো, এটা হচ্ছে আমাদের সেই অভিলম্ব, ও এন একটা অভিলম্ব। ওকে, তাহলে দেখেন, ধরা যাক একটি প্রতিফলক পৃষ্ঠ এম ও এম প্রাইম, এই যে আমাদের আয়নাটা এম ও এম প্রাইম, এবং একটি বিন্দু এ থেকে, এই যে এ থেকে আলোকরশ্মি এ ও, আলোকরশ্মি কোনটা, এ ও, প্রতিফলক তলটির ও বিন্দুতে আপতিত হয়। কোন বিন্দুতে পড়ছে, সরি, ও বিন্দুতে পড়ছে। আপতিত হয়ে প্রতিফলনের পরে অপর একটি স্থির বিন্দু বিতে পৌঁছায়। এই যে প্রতিফলনের পরে বি বিন্দুতে পৌঁছাইল। এসি এবং বিডি, এই যে এসি বিডি লম্ব আঁকলাম লম্ব, যাদের দৈর্ঘ্য যথাক্রমে H1 এবং H2, অর্থাৎ এটাকে আমরা ধরে নিচ্ছি H1 দৈর্ঘ্য আর এটাকে ধরে নিচ্ছি H2 দৈর্ঘ্য। ও বিন্দুতে অভিলম্ব ও এন আঁকি, এই যে অভিলম্ব ও এন আঁকলাম। ধরি সিডি ইকুয়ালস টু এল, সি থেকে ডি পর্যন্ত কত দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম আমরা, স্মল এল, এটা ইকুয়ালস টু অবশ্যই কনস্ট্যান্ট, এবং সিও ইকুয়ালস টু এক্স হলে, এই যে এখান থেকে এতটুকু দূরত্ব যদি এক্স হয়, তাহলে ওডি ইকুয়ালস টু কত হবে, পুরাটা যদি এল হয়, এতটুকু যদি এক্স হয়, তাহলে এখান থেকে এতটুকু কত, এল মাইনাস এক্স। ঠিক আছে না, এল মাইনাস এক্স। প্রতিফলক তলের উপরের মাধ্যমে আলোর বেগ ভি, মানে এখানে এই যে মাধ্যম আছে, এই যে এর উপরে যে মাধ্যমটা আছে, এই মাধ্যমে আলোর বেগ হচ্ছে কত, বি, হলে এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে প্রয়োজনীয় সময় কত লাগবে, আমরা এখানে একটা সময় বের করব। ওকে, একটা সময়ের রাশিমালা আমরা এখানে বের করার চেষ্টা করব। ওকে, তাহলে সময়, সময় ইকুয়ালস টু কি, এস ইকুয়ালস টু বিটি না, এস ইকুয়ালস টু বিটি, তাহলে টাইম ইকুয়ালস টু কী হবে, এস বাই বি, দূরত্ব বাই বেগ, দূরত্ব বাই বেগ। ওকে, দূরত্ব বাই বেগ। এখন আসেন যে আলো, খেয়াল করেন তো কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এ ও দূরত্ব অতিক্রম করছে, এ ও প্লাস কি, ও বি, এ ও প্লাস ও বি, টোটাল দূরত্ব কত, এ ও প্লাস গেছে ও থেকে বি পর্যন্ত, এবং পুরো আলোর বেগ কত ছিল, বি, আলোর বেগ কত ছিল, বি, এই মাধ্যমে আলোর বেগ হচ্ছে বি। তো এটাকে আমরা চাইলে এটা লিখতে পারি এ ও ডিভাইডেড বাই বি প্লাস ও বি ডিভাইডেড বাই বি, লেখা যায়, কোনো সমস্যা নাই। ওকে, এখন আসেন এ ও বাই বি, এটা যদি লিখি, খেয়াল করেন এ ওটা কি, এইটা না, এই যে এতটুকু অংশ, এটা কি একটা ত্রিভুজ কিনা, এ ও সি একটা ত্রিভুজ কিনা, এ ও সি একটা ত্রিভুজ, এ ও সি একটা ত্রিভুজ, এই যে আমি ত্রিভুজটাকে বাইরে আঁকায় দিচ্ছি, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ও, এখান থেকে এতটুকু দৈর্ঘ্যকে আমি বলতেছি H1, এখান থেকে এতটুকু হচ্ছে এক্স, তাহলে এটা কত হবে, পিথাগোরাসের সূত্র না, এটা লম্ব না, তাহলে এটা সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু কি হয়, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ও সি এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এসি কত, এ থেকে সি হচ্ছে H1 স্কোয়ার, এইটা হইলো এ ও স্কোয়ার, এ ও স্কোয়ার, তাহলে শুধু এ ও ইকুয়ালস টু কি হবে, এটা না, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস H1 স্কোয়ার দেখা যাচ্ছে। ওকে, তাহলে এ ও এর জায়গায় আমরা লিখতে পারি রুট ওভার H1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, নিচে হচ্ছে বি প্লাস ও বি, এটা বোঝা গেল কিনা, এটা বুঝছেন আশা করি। সেমভাবে ও বি ইকুয়ালস টু কি লেখা যাবে, এই ত্রিভুজের জন্য ও বি ডি, যেই ত্রিভুজ, এই যে এটা হচ্ছে ও, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে বি, এখান থেকে এতটুকুকে বলতেছি আমরা H2, এতটুকু হচ্ছে এল মাইনাস এক্স, এখান থেকে এতটুকু হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু কি হয়, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার, ভূমি কত, এল মাইনাস এক্স, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, লম্ব কত, H2 স্কোয়ার। ঠিক আছে না, তাহলে ওবি ইকুয়ালস টু রুটটা ডানে, স্কোয়ারটা ডানে চলে গেলে রুট হয়ে গেল, তাহলে এটাই হচ্ছে আমাদের ওবি, তাহলে ওবি ইকুয়ালস টু লেখা যায় রুট ওভার H2 স্কোয়ার প্লাস, আমি এইচটাকে আগে লিখতেছি, আপনি পরে লিখতে পারেন, কোনো সমস্যা নাই, ডিভাইডেড বাই ভি। এতটুকু হচ্ছে কি আমাদের, কি পরিমাণ টাইম লাগে সেটা বোঝা গেছে কিনা, এতটুকু বলেন, ক্লিয়ার না? আচ্ছা, এখন এখানে হচ্ছে আমরা ফার্মাটের প্রিন্সিপাল ব্যবহার করব। ফার্মাটের নীতি অনুযায়ী টাইমটা কি, সর্বনিম্ন, টাইমের ভ্যালুটা কি হইতে হবে, সর্বনিম্ন। এটা কি টাইমের একটা ফাংশন না,
এটা কি টাইমের একটা ফাংশন। টাইমের ফাংশনটা কিসের উপর নির্ভর করতেছে? এক্স এর উপরে। টাইমের ফাংশনটা কিসের উপর নির্ভর করতেছে? অনলি ভেরিয়েবল হচ্ছে এক্স। তাহলে এই টাইমকে যদি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, আমি টাইমটাকে সর্বনিম্ন চাচ্ছি, তার মানে এইটার ফার্স্ট ডেরিভেটিভ 0 হইতে হবে, প্রথম ডিফারেন্সিয়েশন 0 হইতে হবে। টি এর ভ্যালু কখন সর্বনিম্ন হবে? যখন টি এর ফার্স্ট ডেরিভেটিভ কি হবে? 0 হবে। বুঝাইতে পারলাম কিনা? টি এর ভ্যালু কখন 0 হবে? যখন টি এর মান কি করতে পারবো? টি এর মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। টি এর মান 0 হয়ে যাবে। তাহলে দেখেন আমরা এখানে এই কথাটা লিখি, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে, এক্স এর সাপেক্ষে আমরা কি করতেছি? ডিফারেন্সিয়েশন, ডিটি ডিএক্স ডিফারেন্সিয়েশন করবো আমরা। ডিফারেন্সিয়েশন ইকুয়ালস টু কত বসাইতে হবে? 0। এটা কই থেকে পাইলাম? ফার্মাটের নীতি থেকে। ফার্মাটের নীতি থেকে ডিটি বাই ডিএক্স ইকুয়ালস টু কত বসাইতে হবে? 0। আমরা 0টা ডান দিকে বসাবো, এখানে আগে ডিফারেন্সিয়েশন করে ফেলি। এখন আসেন, এখানে কি কি কনস্ট্যান্ট? 1/v তো কনস্ট্যান্ট, 1/vটা তো কনস্ট্যান্ট, তাই না? তাহলে বিটাকে আগে লিখে নিলাম। রুট ওভার এই পুরো জিনিসকে এক্স চিন্তা করেন, রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশন, রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশন হয় 1/2 রুট এক্স। তাহলে 1/2 রুট প্লাস এক্স। কিন্তু এক্সের জায়গায় কি এক্স আছে? এক্সের জায়গায় তো এক্স নাই, এক্সের জায়গায় কি আছে? এক্স স্কোয়ার আছে। মানে এই পুরোটা ডিফারেন্সিয়েশন আবার করতে হবে। আমি ভেঙে ভেঙেই দেখাই। এক্সের রেসপেক্টে এটাকে 1/vটা তো কনস্ট্যান্ট ছিল, রুট ওভার এই পুরোটাকে এক্স ধরছিলাম, তাহলে এই যে h1 স্কোয়ার এক্স স্কোয়ার। আপনারা পরীক্ষায় এরকম ভেঙে ভেঙেই লিখেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের বইগুলোতে ভাঙে নাই আর কি, ডিরেক্ট লিখে দেওয়া আছে। এতটুকু লিখলাম প্লাস, সেমভাবে 1/vটা থাকলো। রুট ওভার এই ব্র্যাকেটের পুরো জিনিসকে এক্স চিন্তা করেন, রুট ওভার এক্সের ডিফারেন্সিয়েশন হবে 1/2 রুট এক্স। লেখা যায়। এখন এক্সের জায়গায় তো এক্স নাই, ফলে চেইন রুল অনুযায়ী আবার ডিফারেন্সিয়েট করতে হবে। টি ডি এক্স অফ এই যে ভিতরে যারা আছে তাদেরকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এটাকে আমি লিখবো কোথায়? এটাকে যে উপরে লিখতেছি, h2 স্কোয়ার প্লাস l মাইনাস এক্স স্কোয়ার, এই পুরোটাকে আবার কি করতে হবে? ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, তাহলে এটা ইকুয়ালস টু ডিফারেন্সিয়েট করলাম, এটা ইকুয়ালস টু কি লেখা যাবে? এখন জিরোটা বসাবো কোথায়? একটা কাজ করেন, এখানে জিরো বসাই দিই, 0 ইকুয়ালস টু এটা লিখি, বাকি কি থাকে লিখি। ডিডি এক্স অফ h1 স্কোয়ার কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে 2x প্লাস ডিডি এক্স অফ h2 স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 0 প্লাস l মাইনাস এক্স হোল স্কোয়ার, এটাকে এক্স স্কোয়ার চিন্তা করেন, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি হয়? 2x, তাহলে ইন্টু হইল 2l মাইনাস এক্স, তারপরে আবার l মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করতে হবে, ডিডি এক্স অফ l মাইনাস এক্স। এখন আসেন, l এর ডিফারেন্সিয়েশন 0, মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন কত হবে? -1, তার মানে এখান থেকে পাচ্ছি -1, সেই মাইনাসটাকে এই যে সামনে নিয়ে আসলাম, মাইনাসটাকে কোথায় নিয়ে আসছি? সামনে নিয়ে আসছি। ঠিক আছে, এখন দেখেন নিচে 2 কাটা যায়, 2 কাটা যায়, তাহলে বাকি থাকে কি দেখেন তো? এক্স ডিভাইডেড বাই ভি রুট ওভার h1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখানে থাকে কি মাইনাস, বামে আছে কি? বামে কি আছে? 0। ডিটি ডিএক্স এর ভ্যালু 0, সর্বনিম্নটা বের করতে চাচ্ছি আমরা, তাই না? ডিফারেন্সিয়েশনের ভ্যালু বসাচ্ছি 0, তাহলে এখানে কি থাকে? উপরে থাকে l মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার h2 স্কোয়ার প্লাস l মাইনাস এক্স হোল স্কোয়ার। লেখা যায় 0 ইকুয়ালস টু এটা মাইনাস এটা, লেখা যায়? দেখা যাচ্ছে কিনা? ওকে, তাহলে এতটুকু বুঝলাম আমরা। এখন আমরা কি করব? এখন দেখেন এই মাইনাসটাকে যদি বামে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যায়, তাই না? তাহলে উপরের লাইন এখন মুছে ফেলি, উপরের অংশগুলো মুছতেছি। কঠিন না কিন্তু, খুবই সিম্পল জিনিস করতেছি আমরা। হ্যাঁ, সিম্পল জিনিস। প্রথমে টি এর এক্সপ্রেশন লিখছি, তারপর ডিফারেন্সিয়েশন করে 0 বসাই দিচ্ছি, শেষ। তাহলে এটা বামে চলে আসলে এটা ইকুয়ালস টু এটা হয়ে যাবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি, মাইনাসটা ডানে চলে গেলে প্লাস হয়ে যাবে, এক্স ডিভাইডেড বাই
ভি রুট ওভার h1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু হবে এল মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার, এখানে একটা ভি আছে, ভি রুট ওভার h2 স্কোয়ার প্লাস এল মাইনাস এক্স স্কোয়ার লেখা যায়। এখন দুই সাইড থেকে আমরা চাইলে বিভি কেটে দিতে পারি, দুই সাইড থেকে বিভি কেটে দিতে পারি। এখন আসে এই যে অ্যাঙ্গেলটা, এটাকে বলতেছি হচ্ছে আমরা আই, ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই, আর এটাকে বলতেছি আমরা রিফ্লেকটিভ অ্যাঙ্গেল, রিফ্লেকশন অ্যাঙ্গেল, এটা হচ্ছে আর বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আপতন কোণ হচ্ছে আই, প্রতিফলন কোণ হচ্ছে কত আর। এখন এই দিক থেকে একটু চিন্তা করেন তো, এদিক থেকে মনে মনে এই লাইনটাকে এই যে এরকম জয়েন করে দেন, এই লাইনটাকে এরকম জয়েন করে দেন, আর এটাকে মনে মনে এরকম জয়েন্ট কল্পনা করেন। চিত্রের মধ্যে জয়েন্ট দেওয়ার দরকার নাই। এখানে যদি সাইন আই আমি লিখি তাহলে কি লেখা যায় খেয়াল করেন তো, সাইন আই ইকুয়ালস টু, খেয়াল করেন চিত্র হতে এতটুকু লিখলাম তো, এখন এতটুকু লিখার পরে দেখেন চিত্র হতে সাইন আই ইকুয়ালস টু কি লেখা যায়, সাইন থিটা ইকুয়ালস টু কি হয়, লম্ব বাই অতিভুজ। আই এর বিপরীতে এই যে এতটুকু লম্ব না, এতটুকু লম্ব, এইটা যেই কথা এটা সেম কথা কিনা, এটা যতটুকু এটাও সেম কথা কিনা, তাহলে লম্ব কত সিও, লম্ব কত সিও। অথবা এইভাবে চিন্তা করতে পারেন যে এই অ্যাঙ্গেলটা যদি আই হয় তাহলে এটাও আই না, এটাও কি আই, এই অ্যাঙ্গেলটা যদি আই হয় তাহলে এটাও কি আই, এটাও কি হবে আই হবে। তাহলে আই ইকুয়ালস টু কি, লম্ব বাই অতিভুজ, এটাকে থিটা চিন্তা করেন, এটা তাহলে লম্ব, লম্ব কত h1, এই যে এটাকে আমি বাইরে বের করে নিয়ে আসি, দেখেন এই যে এটা হচ্ছে আমার ত্রিভুজ, এটা হচ্ছে আমার আই, এতটুকু হচ্ছে h1, এতটুকু হচ্ছে আমার এক্স, আর এই যে বাহু, এই বাহুটার মান আমরা বের করছিলাম কত, h1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে সাইন আই ইকুয়ালস টু কি লেখা যায়, লম্ব বাই অতিভুজ না, লম্ব বাই অতিভুজ। দেখেন থিটার বিপরীতে যে বাহু থাকে সেটা হয় লম্ব, থিটার বিপরীতে যে বাহু সেটা হচ্ছে লম্ব, লম্ব কত তাহলে এক্স ডিভাইডেড বাই অতিভুজ কত, এই যে রুট ওভার h1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লেখা যায়। ওকে, তাহলে সাইন আই ইকুয়ালস টু কি লেখা যাবে, এক্স ডিভাইডেড বাই রুট ওভার h1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এবং সাইন আর ইকুয়ালস টু কি লেখা যায় খেয়াল করেন তো, সাইন আর, এটা যদি আর হয় তাহলে এটাও কি আর, সাইন আর। এখন আসি এই ত্রিভুজের মধ্যে, এই ত্রিভুজটাকে আমরা এখানে আঁকাই, এটা হচ্ছে আমাদের সেই ত্রিভুজ, এটা হচ্ছে আর, এই বাহুটা কত, এটা অতিভুজ না, অতিভুজের মান আমরা অলরেডি বের করে ফেলছিলাম, সেটা হচ্ছে h2 স্কোয়ার প্লাস এল মাইনাস এক্স হোল স্কোয়ার তার রুট, আর এতটুকু হচ্ছে এল মাইনাস এক্স, এতটুকু হচ্ছে h2। তাহলে সাইন আর ইকুয়ালস টু কি লেখা যায়, লম্ব বাই অতিভুজ, আর এর বিপরীতে যে বাহু আছে সেটা হচ্ছে লম্ব, লম্ব কত এল মাইনাস এক্স ডিভাইডেড বাই অতিভুজ কত, এই যে রুট ওভার h2 স্কোয়ার প্লাস এল মাইনাস এক্স স্কোয়ার লিখা যায়। তাহলে এখানে লিখতেছি দেখেন এল মাইনাস এক্স ডিভাইডেড বাই কি থাকবে, কোনো সমস্যা আছে নাই, ভেরি গুড। তাহলে সাইন আই ইকুয়ালস টু এটা, সাইন আর ইকুয়ালস টু এটা, এখানে আমরা একটা এটাকে কত দিব, সমীকরণ 2, টি ইকুয়ালস টু যে সমীকরণ লিখছিলাম সেটা 1, আর এটা হচ্ছে সমীকরণ 2, অথবা এটাকে 1 দিতে পারেন সিরিয়ালে, কোনো অসুবিধা নাই। এখন এক্স ডিভাইডেড বাই এইটা দেখেন তো, এই যে এতটুকু না, এতটুকু কি সাইন আই, আর এল মাইনাস এক্স ডিভাইডেড বাই এতটুকু কি, এটা কত সাইন আর না। তাহলে সমীকরণ 2 থেকে কি পাওয়া যাবে, সাইন আই ইকুয়ালস টু কি হয়ে গেল, সাইন আর, দুই সাইড থেকে যদি সাইন অপারেটর বাদ দিয়ে দিই তাহলে আই ইকুয়ালস টু কি হয়ে যাবে আর, অর্থাৎ আপতন কোণ এবং আরটা কি, প্রতিফলন কোণ, আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান, এটি প্রতিফলনের সূত্র, এটি কি ছিল, প্রতিফলনের সূত্র ছিল। ওকে, তাহলে প্রমাণিত। কই থেকে কোথায় আসলাম আমরা, ফার্মাটের নীতি ব্যবহার করে আমরা আলোর প্রতিফলনের সূত্রটা প্রমাণ করে ফেললাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা হয়তো লং, কিন্তু জিনিস খুবই সোজা। একবার না দেখলে আরেকবার দেখলে, আশা করি 2বার যদি দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। চিত্রটা ক্লিয়ার রাখবেন, চিত্রটা আঁকার সময় খাতায় আপনার এগুলো আঁকার দরকার নেই, খাতায় শুধু এই যে এতটুকু অংশ। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।